আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেককে মজা বা দ্রুত টাকা আয়ের একটা মাধ্যম ভাবলেও আসলে দীর্ঘমেয়াদে এটা সবচেয়ে বড় একটা ক্ষতি করে। আজকে আমি আপনাদের সাথে অনলাইন জুয়া নিয়ে কথা বলবো। তাহলে শুরুতেই শুরু করতে হচ্ছে জুয়া খেলা নিয়ে। জুয়া খেলা আমরা সবাই কম বেশি জানি যে এখানে অনিশ্চিত জিনিসের উপরে একটা বাজি ধরা হয়। এই বাজিতে আপনি জিততেও পারেন বা আপনি সব হারাতেও পারেন। তো আমরা জানি ১৯৯০ এর পর থেকে ইন্টারনেট সহজলভ্য হওয়া শুরু করে। তো ইন্টারনেট সহজলভ্য হওয়ার ফলে আগে যেমন ধরেন আপনার জুয়া খেলতে গেলে একটা গ্রুপের সাথে বসতে হইতো। এখন আর সেটা করতে হয় না। এখন আপনার জন্য আপনার স্মার্টফোন আছে, আপনার হাতে ইন্টারনেট আছে, আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যে কয়বার ইচ্ছা সে কয়বার আপনি জুয়ার আসরে যেয়ে বসতে পারেন। অর্থাৎ অনলাইন জুয়া খেলতে পারেন। আপনি চাইলেই খেলতে পারেন, কোনো সমস্যা হয় না। এখন আসি যে এই যে অনলাইন যে জুয়াটা আপনারা খেলেন বা জুয়াটা যে খেলার জন্য ধরেন আপনার বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন অ্যাড দেখেন, তাই না? তো এই অনলাইন জুয়াটা আসলে লাভটা কার হয়? এটা কি আপনার হয়? নাকি যে জুয়ার সাইট বানাইছে তার হয়? আমরা আজকে সেটা একটা ডিটেইলস আলোচনা করা শুরু করব। শুরুতেই আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই দেই, সেটা হচ্ছে যে আপনারা যখন অনলাইনে বেটিং করবেন, তখন আপনারা যেভাবেই বেটিং করেন, যে দলেরই বেটিং করেন বা যেই বেটিংটাই আপনারা করেন না কেন, আফটার অল 100% লাভ সবসময় হবে হচ্ছে যে জুয়ার মালিক তার। কিভাবে আমি আপনাদেরকে একটু ডিটেইলসে ভেঙে বুঝাইয়া দেই। ধরেন আর্জেন্টিনা এবং কেপ ভার্দের খেলা হচ্ছে, ঠিক আছে? এবারে আর্জেন্টিনার স্টেকে আপনি যে দেখবেন হচ্ছে 1.2 আর কেপ ভার্দের স্টেকে দেখবেন 2.5। আর আমরা জানি আর্জেন্টিনা যেহেতু স্ট্রং টিম, তার মানে আর্জেন্টিনার যেতে সম্ভাবনা সবচাইতে বেশি। এখন কি হবে, এখন হচ্ছে বেশিরভাগ মানুষ আর্জেন্টিনাতে ধরবে। এই জন্য তারা যাতে খুব বেশি একটা লাভ নিয়ে না হতে পারে, এই জন্য হচ্ছে তারা ওই আর্জেন্টিনার স্টেকটা কমায় রাখে। আর বিপক্ষ যে দল থাকে, অর্থাৎ যদি দলটা যদি দুর্বল হয় তাহলে সেই স্টেকটা অনেক বাড়ায় দেয়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হবে, ধরেন আপনি তো একটু চালাক মানুষ, তাই না? আপনি হচ্ছে আর্জেন্টিনা ধরলেন, দুই একজন হয় না যে ভুলক্রমে, যেহেতু কেপ ভার্দের স্টেক অনেক বেশি, এখন লোভে পড়ে অনেকে কেপ ভার্দেও ধরতে পারে। অর্থাৎ একটা ব্যালেন্স রাখা হয়, মানে স্টেকটা এমনভাবে সাজানো হয় যাতে করে একটা ব্যালেন্স থাকে। সবাই যদি দেখে যে আর্জেন্টিনাতে খুব বেশি পরিমাণে আপনার মানুষজন স্টেক মানে ওই জুয়ায় টাকা লাগানো শুরু করছে, তাহলে আর্জেন্টিনার স্টেক আস্তে 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 করে কমাই দিবে, যাতে করে কি হয়, ব্যালেন্সটা হয়। আবার যদি কেপ ভার্দেতে অনেক বেশি পরিমাণে টাকা লাগানো শুরু করে, তাহলে কি হয়, তাহলে হচ্ছে কেপ ভার্দের স্টেক আস্তে আস্তে কমাই দিবে, যাতে করে কি হয়, একটা ব্যালেন্স রাখতে পারে। অর্থাৎ আপনি যেভাবেই টাকা লাগান, আপনি দেখবেন যে ওই জুয়ার যে সাইটের যে মালিক সেই জিতবে। কারণ হচ্ছে যদি আপনাকে জেতানোর মতো তাদের মন মানসিকতা থাকতো, তাহলে ওই কেপ ভার্দে এবং আর্জেন্টিনা দুইজন ডিস্ট্রিক্টই সমান সমান থাকতো। আপনি দেখবেন খেলার মাঝখানে অনেক সময় যে ওই বিভিন্ন গতিপথ পরিবর্তন হয় খেলার, তাই না? দেখা গেছে কেপ ভার্দে এখন একটা ভালো পজিশনে আছে, তখন হচ্ছে কেপ ভার্দের স্টেক অনেক কমায় দেয়, ঠিক আছে? আবার আর্জেন্টিনার স্টেক তখন অনেক বাড়ায় দেয়। আবার আর্জেন্টিনা যদি ভালো পজিশনে যায়, তাহলে কেপ ভার্দের স্টেক আরও অনেক বাড়ায় দেয় এবং আর্জেন্টিনার স্টেক কী করে দেয়, কমায় দেয়। এখন এই যে বাড়ানো কমানো কেন করা হয়, যেহেতু কেপ ভার্দের স্টেক বাড়াচ্ছে, তার মানে এখন আপনি লোভে পড়তেই পারেন যে না, আমি কেপ ভার্দিতে লাগাই, যদি বাই চান্স জিতে যায় তাহলে আমি জিতে যাবো টাকা। আর আর্জেন্টিনার স্টেকে এমন পরিমাণে কম নিয়ে আসে যে আপনি যে টাকাই লাগান না কেন, ওই টাকা দেখবেন আপনার কাছে, এটা কাছে খুব বেশি একটা লাভ হয় না, ঠিক আছে? ধরেন আপনি 10 টাকা লাগাইলে ওই সর্বোচ্চ 10 টাকা 5 পয়সা বা 10 পয়সা এরকম আসবে। মানে স্টেকটা ওরা হচ্ছে অর্থ ওইভাবেই সাজায় রাখে, ঠিক আছে? অর্থাৎ আপনি যেভাবে যেখানেই লাগান টাকা, আপনি কেপ ভার্দেতে লাগান বা আর্জেন্টিনাতে লাগান, ম্যাক্সিমাম যে লাভের অংশ, সেই লাভের অংশটা ওই যে জুয়ার যে সাইড যে চালায় সেই মালিকের কাছেই থাকবে। এবারে আসেন, ধরেন বাই চান্স জুয়ার মালিক, মানে জুয়ার যে সাইটের মালিক, ঠিক আছে? এখন যেহেতু আর্জেন্টিনা এবং কেপ ভার্দের খেলা হচ্ছে, এখন সবাই মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার আর্জেন্টিনার মধ্যে স্টেক লাগাই রাখছে, ম্যাক্সিমাম সব আর্জেন্টিনার দিকে স্টেক লাগাইছে, কেপ ভার্দের কোনো স্টেকই পড়ে নাই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে এই যে বেটিং সাইটের যারা মালিক আছে, এরা হচ্ছে ওই ফিফার সাথে যেয়ে বসবে, আর্জেন্টিনার টিমের সাথে যেয়ে বসবে, বলবে যে একটু ফিক্সিং করতে, ঠিক আছে? এই ক্ষেত্রে মানে মানে এখন তো আসলে অনলাইনের যুগ, অনেক কিছু মনে করেন যে গোপনে গোপনে হয়ে যায়। আপনারা সবাই জানেন যে আইসিসিতে আপনারা মানে আপনারা তো ক্রিকেট খেলা দেখেন অনেকে, তাই না? আপনারা তো জানেন যে আইসিসি কি করে, তাই না? আইসিসি হচ্ছে একটা পক্ষপাতিত্বমূলক আচরণ করে। বা ধরেন আপনার ফিফার যে আছে, ওই ফিফার যে রেফারি, মানে যে ম্যাচটা যে পরিচালনা করবে, সেই রেফারিকে দেখা গেছে ঘুষ দিয়ে দিল, এদিক দিয়ে হচ্ছে সে আর্জেন্টিনাকে হারায় দিল। এরকম হতে পারে না? এরকম হতেই পারে। তো এই জন্য দেখবেন মাঝে মাঝে অনেক বড় বড় দলের সাথে অনেক ছোটো ছোটো দল জিতে যায়, বা ম্যাচটা কী হয়ে যায়, ড্র হয়ে যায়। কারণ ম্যাচ যদি ড্র হয় বা জিতে যায়, তাহলে কী হলো, তাহলে ওই যে যারা ওই বেটিংয়ে টাকা লাগাইছিল তাদের সবার টাকা কী হয়ে গেল, মানে মাইর হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন বেটিং করবেন, তখন আপনি যে দলেই টাকা লাগান, যদি আপনি কেপ ভার্দেতে লাগান, মানে এক্সাম্পলের জন্য বলছি, ধরেন আর্জেন্টিনা এবং কেপ ভার্দের খেলা, আপনি আর্জেন্টিনা লাগাইলেও আপনার কাছে খুব বেশি একটা লাভ আসবে না। যদি আপনি কেপ ভার্দেতে লাগান, তাইলেও আপনার কাছে বেশি লাভ আসবে না, মানে আসবেই না, ঠিক আছে? সবচেয়ে বেশি লাভটা যে জুয়ার মালিক, তার কাছেই যাবে এবং সেই হচ্ছে পাবে। আপনারা হয়তো মনে করতে পারেন যে ঠিক আছে, আমি যেহেতু এখন
আর্জেন্টিনায় টাকা লাগাইলাম, এখন আমার কাছে যে লাভটা আসতেছে সেই লাভটা হয়তো বা কেপ ভার্দেতে কেউ লাগাইছিল, সে হারার মাধ্যমে হচ্ছে আমি লাভটা পাচ্ছি। আসলে এরকম কিছুই হচ্ছে না, ঠিক আছে? মানে মেইনলি যেটা হচ্ছে, ওই কেপ ভার্দের স্টেকটা যেহেতু অনেক বাড়তি, তো ধরেন কিছু সব মানুষ তো আর মনে করেন খুব বেশি চালাক হয় না, বা মানে আমরা যতটুকু চালাক আমাদের চাইতে এই বেটিং সাইটের যে মালিক সে আরও বেশি চালাক হয়, তাই না? কারণ তা না হলে তার সে এত বড় ব্যবসা করে, মানে এত এরকম জুয়ার ব্যবসা করতে পারতো না। তো যাই হোক, তারা হচ্ছে স্টেকটা এমনভাবে সেট করে দেয় যে আপনি যেটাই নেন, আপনি যদি আর্জেন্টিনাও নেন বা আপনি যদি কেপ ভার্দেও নেন, আফটার অল লাভের যে অংশটা সেটা বেশিরভাগ থাকবে হচ্ছে ওই জুয়ার মালিকের কাছে। আর রিস্ক থাকবে আপনার, টাকা থাকবে আপনার, কিন্তু মাঝখান থেকে লাভ করে নিয়ে যাবে কে? ওই জুয়া সাইটের যে মালিক সে নিয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এই যে জুয়া খেলা যে একটা আসক্তিতে পরিণত হয়, এটা কেন হয় মানুষের? ওই যে বললাম যে জুয়া খেলার মধ্যে হচ্ছে আপনার থাকে, হয় আপনি জিততে পারেন বা আপনি হারতে পারেন। এখন যখন আপনি জুয়া খেলায় কোনো একটা খেলায় জিতবেন, ঠিক আছে? ধরেন আপনি বেটিং নিছেন, আপনি বেটিং করে জিতে গেলেন। তাইলে কি হবে? তাহলে হচ্ছে আপনি আরো বেশি জেতার জন্য একটা লোভে পড়ে যাবেন, ঠিক আছে? আর যদি আপনি হারেন, তাহলে আপনি একটা ভয়ের মধ্যে থাকবেন। মানে আপনি চাইবেন যে সবসময় আমার লসটা যাতে রিকভার হয়ে যায়, লসটা যাতে রিকভার হয়ে যায়। এই লস রিকভার করতে যেয়ে আপনি আরো টাকা হারায় ফেলান। আর যদি জিততে থাকেন, তাহলে কি হয়? তাহলে হচ্ছে আপনি জেতার জন্য একটা মানে লোভী হয়ে যান যে ঠিক আছে আমি তো জিতছি, তার মানে তো আমার প্রেডিকশন ঠিক হচ্ছে, তার মানে আমি আরো প্রেডিকশন করি, আমি আবার জিততে পারবো। অর্থাৎ আপনি জুয়া খেলার সাইটে ঢোকার মানেই হচ্ছে আপনি নিজে একটা বাজে জায়গায় ঢুকে গেলেন। অর্থাৎ আপনি জিতলেও আপনার লস, আপনি হারলেও আপনার লস, আপনি ওই জুয়া যে ধরবেন, ঠিক আছে, যে দলের হয়ে ধরবেন সেই দলের ধরলেও আপনার লস। আমি তো বললামই ধরলে কিভাবে লস। এবারে জিতলে আর হারলে কি হয় তা তো বললাম। যদি জিতেন তাহলে আপনি লোভে পড়ে যান, আরো ধরি আরো ধরি। আর যদি হারেন তাহলে হচ্ছে আপনি লসটা রিকভার করতে যান, আরো ধরতে যান। অর্থাৎ আপনি জিতলেও আপনার লস, আপনি হারলেও আপনার লস, আপনি যেভাবেই যান আপনার সেখানে লস হবেই, ঠিক আছে? এই জন্য আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি যখন জেতা শুরু করেন তখন হচ্ছে আপনার যে মস্তিষ্কের মধ্যে ডোপামিন বেশি করে ক্ষরণ হওয়া শুরু হয়, এবং আমরা বারবার শুধুমাত্র সেই সাইটের মধ্যে যাই, যাওয়ার পর সেটা রিফ্রেশ করতে থাকি। আমরা চেষ্টা করি যে হ্যাঁ ঠিক আছে আমরা একটু ধরি, আমরা একটু ধরি, ধরে দেখি কি হয়, কারণ আমরা তো জিতছি। অথবা যদি আমরা হারি তখন আমরা কি করি যে না ঠিক আছে এবার একটু বেশি টাকা করে ধরি, যদি আমরা জিতে যাই তাহলে হয়তো আমাদের লসটা তো রিকভারি হবে, সাথে হচ্ছে আমি লাভের মুখেও চলে যাবো। যেরকম কি হয়, যে অনেক সময় দেখা যায় যে হারতেই আসি, আবার জিতলে তো মনে করেন যে ওই যে বললাম যে জিততে জিততে অনেক সময় আমরা হাইরে যাই, তাই না? তো জিতলে হচ্ছে লোভের কারণে আপনি বারবার ধরতে থাকেন, আর হারলে হচ্ছে আপনি ওই যে লসটা রিকভার করার জন্য বারবার করে শুধুমাত্র সাইটে আসেন, এবং সাইটে আসার পরে ওইটা হচ্ছে আপনি ধরতে থাকেন। অর্থাৎ আপনি যাই করেন, যেভাবেই করেন, আপনি ধরলে মানে আপনি জুয়া খেলায় যখন কোনো দলের হয়ে স্টেক লাগাচ্ছেন, মানে টাকা যখন লাগাচ্ছেন তখনই আপনি সেখানে লস করার জন্যই মানে লাগাচ্ছেন। এটা আপনাকে মেনে নিতে হবে। এবারে আসছি কিভাবে করে আপনি এই যে জুয়ায় যদি একবার আসক্ত হয়ে যান, তাহলে সেটা কিভাবে করে আসলে আসক্তিটা থেকে বের হবেন। এই আসক্তি থেকে বের হওয়ার জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতের যে স্মার্টফোন আছে, এই স্মার্টফোনটা ৪১ দিনের জন্য টোটালি আপনার হাত থেকে দূরে রেখে দেবেন। ৪১ দিনের জন্য। খুব বেশি না, ৪১ দিনের জন্য। তো ৪১ দিনের যে পিরিয়ডটা, এটাকে হচ্ছে আপনি ২ ভাগে ভাগ করতে পারেন। ১ম এ হচ্ছে ২১ দিন, তারপরে হচ্ছে ২০ দিন। তাহলে ১ম ২১ দিনের জন্য হচ্ছে আপনি আপনার স্মার্টফোন আপনার হাত থেকে দূরে রাখবেন। সাথে ইন্টারনেট কানেকশন, যদি বাসায় ব্রডব্যান্ড কানেকশন থাকে তাহলে সেই ব্রডব্যান্ড কানেকশনের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে দিবেন। আর হচ্ছে আমি যেটা বললাম যে স্মার্টফোনটা টোটালি আপনার হাতের থেকে দূরে রাখবেন ২১ দিন। এবং ২১ দিন যখন আপনি স্মার্টফোনটা আপনার হাত থেকে দূরে রাখবেন, আপনি দেখবেন যে আপনার কাজ করার মতো কোনো কিছু পাচ্ছেন না। তখন আপনি শুধু একটা কাজ করবেন। এক হচ্ছে, যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আর প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়া শুরু করবেন, ঠিক আছে? ওই ২১ দিনের কাজটা একটু কষ্ট করে করবেন। মানে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন আর কোরআন শরীফ পড়বেন। আর হচ্ছে যখন আপনার মনটা খারাপ লাগবে বা কিছু করতে ইচ্ছা করবে না, তখন হচ্ছে আপনি ২-১ টা হাদিস বই দেখতে পারেন, ঠিক আছে? এভাবে করে আপনি আপনার সময় কাটান। ২১ দিন খুব কষ্ট হবে, বাট ২১ দিন হচ্ছে আপনি এভাবে করবেন। এরপরে দেখবেন আস্তে, আস্তে আপনার কাছে সহজ হওয়া শুরু করছে। এবার আবার বাকি ২০ দিন হচ্ছে আপনি যেটা বললাম যে এইভাবে করে যে মানে নামাজ পড়বেন, আর হচ্ছে এই রোজা নামাজ পড়বেন, আর হচ্ছে আপনার কোরআন শরীফ পড়বেন, এবং যখন আপনার খারাপ লাগবে বা যখন আপনি ওই স্ক্রল করতেন ওই টাইমটাতে হচ্ছে আপনি একটু হাদিস-টাদিস পড়লেন, ঠিক আছে? মানে টোটালি ডিটাচ হয়ে যান। টোটালি। আপনার স্মার্টফোন আপনার হাতের থেকে টোটালি ডিটাচ করে ফেলেন, ঠিক আছে? কারণ এটা যদি আপনি না করতে পারেন তাহলে এই জুয়া ছাড়ার কোনো আর দ্বিতীয় কোনো ওয়ে নাই, ঠিক আছে? তো ৪১ দিন পরে আপনি যখন এই কাজগুলো রেগুলার করতে থাকবেন না, তখন আপনার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তখন দেখবেন যে আপনার আর ওই জুয়ার সাইটে বা বেটিং সাইটে যাওয়ার মতো খুব একটা ইচ্ছা করবে না। তো একমাত্র এই উপায় আছে আপনার এই বেটিং সাইট ছাড়ার, ঠিক আছে? তো আপনারা এভাবে করে করলে এই বেটিংটা ছেড়ে দিতে পারবেন। এবারে আসি হচ্ছে যে এই যে বেটিং খেলা, এই বেটিং খেলার কিন্তু মনে করেন যে বাংলাদেশে এখন খুব কঠোর একটা আইন হইছে। আপনারা জানেন যে রিসেন্টলি সংসদে হচ্ছে অনলাইন জুয়ার বিষয়ে একটা আইন পাস হইছে। যতদূর আমি জানি সেক্ষেত্রে হচ্ছে আপনার সর্বোচ্চ প্রায় ১০ থেকে ১৫ বছরের একটা আম জেল, এবং প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকার মতো জরিমানার একটা কিন্তু আইন বাংলাদেশের মাটিতে আসলে মানে বাংলাদেশের সংসদেই রিসেন্টলি পাস হইছে।
তো যারা আপনারা এসব অনলাইন বেটিংয়ে বা এসবের মধ্যে আছেন, আপনারা একটু সাবধান হয়ে যান এবং আমি যেভাবে বললাম সেভাবে করে এইসব বেটিং সাইট থেকে বা এইসব সাইট থেকে আপনারা চলে আসেন। কারণ আমি বারবার আবারও বলতেছি, আপনি যেভাবে করেই টাকা লাগান, আপনার কিন্তু কোনো লাভই হবে না। আপনার লাভটা হচ্ছে আপনার টাকার উপরে অন্য মানুষ করে নিয়ে যাবে।